এই পৃথিবীতে চলতে গেলে অনেক কিছু সম্মুখীন হতে হয়। আর অনেক কিছু সম্মুখীন হতে গিয়ে আমরা একে অন্যের উপর রাগ করে বসি। আর রাগ হলো সেই মুহূর্ত যখন আমরা অন্যের ভুলে নিজের শান্তি হারাই। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে তেমন কিছু একটা বানাইনি, শরীরটা তেমনটা ভালো না, তো বাসায় পাউরুটি আর হচ্ছে যে নিজের ঘরে তৈরি করা জেলি দিয়ে আজকে সকালের নাস্তাটা কোনো রকম শেষ করলাম। বাসায় পাউরুটি আর জেলি থাকলে আর 1 কাপ চা হলেই কিন্তু মোটামুটি একটা ঝটপট নাস্তা রেডি করে ফেলা যায়। আমার জন্য তো 1 কাপ চাই যথেষ্ট, বাচ্চাদের জন্য ঝটপট করে একটা নাস্তা রেডি করে ফেললাম, নিজেও 1 পিস খেয়ে নিলাম। ঈদের আমেজ চলছে চারদিকে, সবাই কেউ কারো না কারো বাড়িতে যাচ্ছে। আসলে কারো না কারো বাড়িতে বললেই ভুল হবে, যারা শ্বশুর বাড়িতে আছে তারা বাবার বাড়িতে যাচ্ছে, আর কেউ বা বাসার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে ঈদ করতে। এদিকে আমাদের বাসাতেই ঈদ কাটানো হয়েছে আর বাসাতেই রয়ে গিয়েছি। বাবা মা দেশে থাকলে হয়তো বাবা মার কাছেই যেতাম, কিন্তু দেশে নেই বলে আমাদের বাবার বাড়ি থাকা সত্ত্বেও আমাদের যাওয়া হয় না। আসলে বাবা মায়ের কাছে যাওয়ার মধ্যে যে প্রকৃত শান্তিটা আছে, সেই শান্তিটা আপনি অন্য কারো কাছে গেলে পাবেন না। সন্তানের জন্য বাবা মা যেমন, বাবা মার জন্য সন্তান তেমনই হয়। ছোট্ট একটা ড্রাগন ফুল ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার ছেলেটা খুব উথাল পাথাল করছিল, আম্মু ড্রাগন ফুলটা তো বড় হচ্ছে না, ওটা আমাকে দিয়ে দাও। তো আমিও ওর ফুলটাকে ছিঁড়ে ছেলের হাতে দিলাম, আর ও সেটাকে ফুটিয়ে তুলেছে। অপরদিকে খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্নার আয়োজন করতে হবে। ঈদের পরে কয়েকদিন খাওয়া দাওয়ার পর্ব শেষে আসলে গরুর গোস্তটা খেতে মাঝে মধ্যে এখন ভয় লাগে, কেননা ঈদের সময় যে 2 দিন খেয়েছি, প্রেশার এত পরিমাণে বেড়ে গিয়েছিল, ইচ্ছে করছিল না আমি গরুর মাংসটা খাই। প্রেশার যেমন বেড়ে যায় তেমনি আমার হাঁচি তো এমনিতেই গরুর মাংস খেলেও যা না খেলেও তা অতিরিক্ত বেড়ে গিয়েছে, প্রতিদিন ওষুধ খেতে হয়। এই ওষুধটা খেতে খেতে এখন এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে ওষুধে আর কাজ করে না, প্রচণ্ড কষ্ট হয়। হাঁচিটা দিতে দিতেও অনেক সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। তো অতিরিক্ত যাদের এই হাঁচি সমস্যা আছে তারাই অন্তত জানেন যে এটা, ভুক্তভোগী যারা আছেন তারা জানবেন, এছাড়া আর কেউ জানবেন না, বুঝবেন না। তো যাই হোক, যেহেতু বাচ্চারা আছে, ছেলেমেয়ের আবদারে গরুর মাংসটা রান্না করতেই হচ্ছে। আর মাংস রান্না করতে এসে আমি একটু হতাশাগ্রস্তই হই, কারণ হচ্ছে যে এবারের গরুতে বলেছি আগেই যে অনেক পরিমাণে চর্বি। আমি এখানে যে 1 প্যাকেট মাংস রান্না করতাম সেখানে দেখা গিয়েছে 2 প্যাকেট মাংস রান্না করছি, কিন্তু রান্না করার পরে আমি হতাশ, কারণ হচ্ছে যে চর্বিগুলো গলে অবস্থা খারাপ, গোস্তের পরিমাণ দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, এমনটা আসলে কাদের সাথে হয়েছে, কার কার সাথে হয়েছে জানি না। আর এই অবস্থায় যে একটা মেহমান আসলে তাকে আমি সার্ভ করব, আমার কাছে কেমন জানি অন্যরকম লাগছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে গরুটার বয়স তেমন বেশি না হওয়াতে খুব অল্প জালেই কিন্তু হয়ে যায়। তো আমি প্রেশার কুকারে দেওয়াতে একদম ছন্ন ছাড়া হয়ে গিয়েছে সবগুলো। তো যাই হোক, বাচ্চাদের জন্য ভালো হয়েছে, ওরা অনেক মজা করে খেয়েছে। বুড়োদের জন্য এটা সন্তুষ্ট না, সন্তুষ্টি পাবে না।
অনেকে বলবে ছুটে গিয়েছে কেন, ছোট হয়ে গিয়েছে কেন। আমি কিন্তু বড় বড় করে পিসগুলো রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম না, গরুর বয়স কম হওয়াতে আর প্রেশার কুকারে দেওয়াতে একদম মানে অল্প জালে প্রেশার কুকারে দেওয়াতেও মানে গোস্তগুলো একদম ছুটে গিয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে যে রান্না বান্না বসিয়েছি প্রেশার কুকারে, গ্যাসের চুলায়। আর হচ্ছে যে যখন গোস্তটা হচ্ছিল তখন আমি অপর দিকে আমার ইলেকট্রিক চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে আমরা যদি একটা কাজ নিয়ে বসে থাকি তবে কিন্তু আমাদের ঘরের অন্য কাজগুলো করা হবে না। এমনিতেই আমি একটু কাজে কর্মে স্লো, তো তার মধ্যে যদি আরও ঢিলামি করি তাহলে কিন্তু আমার কাজের 12টা বেজে যায়। তা আমি এদিকে গোস্তটাকে বসিয়ে অপর দিকে খুব দ্রুততার সাথে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ডিপ ক্লিন করা থাকলে কিন্তু সব কিছুই খুব ভালো লাগে। আমার বাচ্চারা কোনো কিছুই পরিষ্কার মানে আমি গুছিয়ে রাখতে পারি না, বাচ্চারা অল্পতেই সেগুলো আবার ময়লা করে ফেলে। তো যাই হোক, যতখানি চেষ্টা করি যে একটা জিনিস এলোমেলো করে ফেলে ধরবো যখন একসাথে ধরি। তো এদিকে আমি খুব দ্রুততার সাথে শুধুমাত্র ভীমটা দিয়েই আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর এখানে যে এই ক্লথটা আছে ওটা আমি চেঞ্জ করব, তাই এটাকে ভালোভাবে ঘষা মাজা করছি না। আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে বেশি রান্নাটা করি তাই আমার এই জায়গাটা একটু তেল চিটচিটে ভাবটা বেশি হয়। কয়েকদিন পর পর আমাকে যে টেবিল ক্লথটা চেঞ্জ করতে হয়। তো এবারে আশা আছে যে অন্য একটা টেবিল ক্লথ এনে এখানে একটু চেঞ্জ করে দিব। তো আমি ভীম সাবানটা দিয়ে ভালোভাবে ঘষে মেজে নিয়েছি। এবার একটা স্পঞ্জ দিয়ে এভাবে উপরে পানিটাকে সরিয়ে দেব। এরপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেললে কিন্তু আমার ইলেকট্রিক চুলাটা একদমই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো যারা কাচের চুলাগুলা হচ্ছে যে নিতে ভয় পান কিংবা ইলেকট্রিক চুলাগুলো নিতে ভয় পান, তাদের জন্য আজকের ভিডিওটি উপকার হবে। চুলা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে ঘষা মাজা করবেন, আর একটু হালকা গরম অবস্থায় করতে পারেন, তবে একদম হালকা হতে হবে, তা না হলে হাত পুড়ে যাবে। বেশি ভালো হয় আপনার যখন চুলাটা ঠান্ডা হয়ে যাবে তখনই পরিষ্কার করবেন, এতে করে চুলার জন্য ভালো আর আপনার জন্য সুবিধা হবে, একদম ঝকঝকে পরিষ্কার থাকবে সব সময়। অনেকেই কাচের চুলা কিনতে ভয় পান এটাকে পরিষ্কার করা ঝামেলায়, তো এটা নিয়ে কোনো ঝামেলাই নেই। শুধু একটু ধৈর্য ধরে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে আপনি ঘষা মাজা করে যাই করেন না কেন কোনো প্রবলেম নাই, নিজের মতো করে পরিষ্কার করে নিতে পারবেন, একদম নতুন হয়ে যাবে। আমার চুলাটাও 1 বছরের উপরে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ এখনও নতুনের মতোই আছে। ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট করেন নাই কিংবা সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের জন্য ছোট ছোট ব্লগ তৈরি করি আমরা, আর আপনাদের সাপোর্ট যখন পাই, যখন আপনাদের একটা সুন্দর কমেন্ট পাই, তখন আমাদের কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। এদিকে কিছু ফ্রোজেন করা কাবাব ছিল, আমার মেয়েটা কয়েকদিন ধরে খুব জ্বালাতন করছে আর ও তেমন কিছু একটা খেতেই যাচ্ছে না। তো বাচ্চাদের জন্য কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি। কাবাবের রেসিপির ভিডিওটা করা হয়নি, আসলে অনেক ভিডিও আমরা করি না, কেননা ভিডিও করতে গেলে কিন্তু সময় অপচয় হয়, আর যখন সময় থাকে না, এই কয়েকদিন আমার হাতে একদমই সময় নেই। নিজের শরীরটা যেমন খারাপ, মেয়ের শরীরটাও তেমনি খারাপ। তো তার মধ্যে ছেলে মেয়ে তো আছেই, ওরা খুব বেশি যন্ত্রণা দিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি 2টা রান্না করে 2টা খেয়ে মানে বাচ্চাদেরকে খাওয়াইতে পারলেই বাঁচি, এর বাড়তি কিছু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। প্রচুর গরমও পড়তেছে, আর বাসায় যদি এয়ার কন্ডিশনটা না থাকতো আমার মনে হয় আমি এতদিনে হসপিটালে অ্যাডমিট হইতে হইতো। মানে এত গরম পড়তেছে, আমি গরমের মধ্যে অতিরিক্ত অসুস্থ হয়ে যাই, একটু ঘামাইলে আমি খুব অসুস্থ হয়ে যাই। তো সব সময় তো আর এয়ার কন্ডিশনের নিচে আমি বসে থাকতে পারবো না,
তো যাই হোক, যা আছি আলহামদুলিল্লাহ, কাজ করতে হবে করছি, খেতে হবে খাচ্ছি। এদিকে কাবাবগুলোকে বসিয়ে আমি কিন্তু বসে থাকিনি, আমি চলে গিয়েছি আমার রুমে। ড্রেসিং টেবিলের গ্লাসটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, যদিও আমার মেয়েটা এসেই হাত দিবে গ্লাসে আর গ্লাসটাকে নিমিষে নোংরা করে ফেলবে। আসলে বাচ্চা কাচ্চারা ছোট থাকলে যা হয় আর কি, আমি যদি ডেলিও পরিষ্কার করি না, এটা ডেলি পরিষ্কার থাকবে না। সকালে পরিষ্কার করলে একটু পরে বাচ্চা হাত দিয়ে নোংরা করে ফেলবে। আমি আলমিরার গ্লাসটাও যখন পরিষ্কার করেছি, একই সাথে আমার মেয়ে এসে একদম হাতের মধ্যে ক্রিম নিয়ে ক্রিমটাকে ওখানে লাগিয়ে দিয়েছে। এই যে এখন পরিষ্কার করছি, চলে আসবে, চলে এসে হাতটা বসিয়ে দিবে। তো আমরা গৃহিণীরা যদি একটু এদিক সেদিক করে কাজগুলোকে না করি, একটা কাজ শেষ করার জন্য বসে থাকি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো শেষ হবে না। আপনারা একটু টেকনিক করে ঘরের কাজগুলোকে গুছিয়ে নেবেন। এদিকে গোছাতে গোছাতে মুছতে মুছতে কাবাবটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।